জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। সরকারি চাকরি অধ্যাদেশ জারির প্রতিবাদে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে প্রায় অচল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। সকাল থেকে কর্মসূচি পালন শেষে কাল ফের বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। সঙ্গে সারা দেশের কর্মচারীদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে সচিবালয় সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশেপাশে সভা সমাবেশ না করার নির্দেশনা মানার আহ্বান জানিয়েছে ডিএমপি। সোমবার সকাল থেকে এই সচিবালয়ের বিভিন্ন ভবন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে জড়ো হতে থাকেন কর্মরত ও কর্মচারীরা। প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর থেকে আন্দোলনে নামেন সচিবালয়ে কর্মরত কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই রোববার রাতে অধ্যাদেশ জারি করে সরকার। বিক্ষোভকারীরা দাবি করেন আইনটি সংশোধনে নেওয়া হয়নি তাদের মতামত। মঙ্গলবারও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে স্থগিত করা হয় দিনের কর্মসূচি। কিছু সংশোধন এখানে আসুক, যেটা আমরা মনে হয় যে না আমরা স্যাটিসফাইড, যে না আমাদের আস্থার জায়গা আছে। কেউ অপরাধ করলে যেন তাদেরকে সু করার অপশনও থাকে, কেউ যদি অপরাধ না করে সে যেন সর্বোচ্চ বিচারটা পায়। বিধিতে কোনো লেখা নাই, কিন্তু এখন যে আইনটা করছে এই আইনে কোনো কিছু থাকবে না, আত্মপক্ষ সমর্থন নাই, কিছু নাই। তাৎক্ষণিকভাবে আমাদেরকে একটা বহিষ্কার করে চাকরিচ্যুত করতে পারবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া যদি চাকরি এভাবে চলে যায় তাহলে সবাই একটা শঙ্কায় থাকবে। আগামী 29 মের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করার দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার দুপুরে এনবিআর ভবনে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। আন্দোলনরতরা জানায় এনবিআর চেয়ারম্যানের অসহযোগিতার ফলেই সংস্থায় এমন খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। এ সময় রাজস্ব সংস্কারের লক্ষ্য এনবিআরকে স্বতন্ত্র রেখে অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিশেষ বিভাগের বিজ্ঞপ্তির বিষয়ে স্বস্তি প্রকাশ করেন তারা। একই সাথে আগের জারি করা অধ্যাদেশে সংশোধনী এনে আগামী 31 জুলাইয়ের মধ্যে বিষয়টির সমাধান প্রত্যাশা তাদের। জানান কর্মসূচি চলার সময় সংস্থাটির যে সকল কাজে প্রতিবন্ধকতা হয়েছে তা পুষিয়ে নিতে এখন থেকে প্রয়োজনে নির্ধারিত সকাল 9টা থেকে বিকেল 5টার বাইরেও কয়েক ঘন্টা অফিস করবেন তারা। জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে আগামী 31 জুলাই 2025 তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী আনা হবে। উল্লেখ্য, প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। আমরা ভেবে দেখেছি যৌক্তিক কর্মসূচির আবহে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণের সমন্বয়ে গড়ে ওঠা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য বিধায় এর কার্যক্রম অব্যাহত থাকবে। এই পরিষদের মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও জনবান্ধব এনবিআর গড়তে বিভিন্ন সংস্কার প্রস্তাব ও ভাবনা নিয়ে আগামীতে কাজ করব। সচিবালয় ও এনবিআর সহ বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদী আমলাদের উৎখাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সানি মৃধা, তার কাছে জানবো বিস্তারিত। সানি, আপনি তো সেই জায়গায় আছেন। সচিবালয়ের আশেপাশে সভা সমাবেশ না করার যে নির্দেশনা দিয়েছে ডিএমপি, তা মানছেন কিনা এবং এই সমাবেশ নিয়ে কি বলছে পুলিশ, এবং জুলাই মঞ্চ কি দাবি নিয়ে তারা সেখানে গিয়েছে, বিস্তারিত জানাবেন। সাজিদ, আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগেই কিন্তু ডিএমপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে সচিবালয় থেকে যমুনা, প্রধান উপদেষ্টা বাসভবন বা প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না। তবে এখানে সেরকম কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা এখানে আসার পর লক্ষ্য করতে পারিনি। জুলাই মঞ্চ যখন রাত 11টার দিকে শাহবাগ থেকে এখানে সচিবালয়মুখী হয়েছে তখন থেকেই অল্প কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দেখা গেল। এখন কিন্তু বর্তমানে আমি ঠিক সচিবালয়ের অপোজিট সাইডে আছি, যেখানে জুলাই মঞ্চের সদস্যরা এখানে অবস্থান কর্মসূচি করছে এবং তারা এই কর্মসূচি করার পরও কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কোনো রকম আইনশৃঙ্খলা পরিস্থিতি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে তারা যে দাবিটি জানাচ্ছে যে যেখানে গত কয়েকদিন ধরে আপনি জানেন যে এই সরকারি চাকরি সংশোধনের যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশের
বিরোধিতা করে কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ প্রতিবাদ করছে এবং সেই ধারাবাহিকতায় তারা জুলাই মঞ্চ দাবি করছেন যে আওয়ামী আমলে যারা দোষর, যারা আওয়ামী লীগের দোষর বা যারা দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারাই কিন্তু এই আন্দোলনটা করছে এবং তাদেরকে দ্রুত অতি সত্বর কিন্তু অপসারণ করতে হবে। তা নাহলে কিন্তু এই সচিবালয়ে তারা অনির্দিষ্টকালের জন্য, অনির্দিষ্ট সময়ের জন্য কিন্তু তারা অবস্থান করবেন। এখন পর্যন্ত তারা অবস্থান করছে। তারা বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে যেসব সচিব থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সচিবালয়ে আছে তাদেরকে এই 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। এর আগে যদি একটু বলি যে ঠিক রাত 11টার দিকে কিন্তু তারা শাহবাগ থেকে জুলাই মঞ্চ থেকে কিন্তু তারা এখানে তাদের যারা জুলাই মঞ্চের যেসব সদস্যরা রয়েছেন বা তারা কিন্তু এখানে উদ্দেশ্যে রওনা দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে মৎস্যভবন হয়ে কিন্তু তারা সচিবালয়ের সামনে আছে। এই সময়ের মধ্যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে সেইভাবে প্রতিহত করার লক্ষ্য করা যায়নি এবং তারা যে এখন অবস্থান করছে এই অবস্থান কর্মসূচি ঘিরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো সদস্যদের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তারা এখানে অবস্থান করছে এবং তারা সারা রাত অবস্থান করার যে কথা তারা কিন্তু এটা বলছে, তারা এখানে অবস্থান করবে। শুধু সচিবালয় নয়, এনবিআরেরও যে এনবিআর বিভক্ত করার পরে যখন কর্মবিরতি করেছিলেন এবং সেখানে যারা উস্কানি দিয়েছেন, যারা এই যে কর্মবিরতি যারা লিড দিয়েছেন তাদেরও কিন্তু প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। এবং এখন আপনারা যেটা দেখছেন যে এখানে কিন্তু যারা জুলাই মঞ্চে যেসব সদস্যরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন, তারা তাদের দাবিগুলো বলছেন যতক্ষণ পর্যন্ত যে সচিবালয় বা কর্মকর্তারা যেই আন্দোলনটা করছে, যে অধ্যাদেশ জারির বিরুদ্ধে সরকারি যে নতুন অধ্যাদেশ জারি করেছে সেই অধ্যাদেশ জারির বিরুদ্ধে তারা কিন্তু যে আন্দোলনটা করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে। এবং আপনি জানেন যে গতকালকে কিন্তু কর্মকর্তা কর্মচারীদের একটি ওই প্রতিবাদ বা বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। তো তারা এখন যেটা বলছেন যে তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে এই যে তাদের যে দাবি দায়া আছে বা তারা যে দাবিগুলো করছেন তারা সেই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত সেই দাবিতে তারা কিন্তু এই সচিবালয়ের সামনে অবস্থান করবে। তবে যেহেতু রিম্পির পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে কোনো ধরনের সভা সমাবেশ করতে পারবে না, তারপরও সেই ঘোষণা উপেক্ষা করে কিন্তু তারা অবস্থান করছে এবং তাদেরকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তো সাজিদ, এই ছিল সবশেষ সচিবালয় থেকে আমার কাছে। সচিবালয় থেকে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী সানি মৃধা। পতিত স্বৈরাচারকে সমর্থন জানিয়ে আমলারা কালো ব্যাচ পরে অফিস করায় সরকারি কর্মকর্তাদের সমালোচনা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পথসভার কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে তিনি বলেন, সংস্কার কার্যক্রমে সচিবালয় বা এনবিআর থেকে বাধা এলে কঠোর হাতে দমন করা হবে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন। আমরা জনগণের হয়ে, জনগণের মধ্য থেকে আমরা কথা বলি। আপনারা 5 আগস্ট পর্যন্ত আমরা কঠিন ভাষায়, শক্ত ভাষায় বলতে চাই, 5 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়তো, যদি ফ্যাসিবাদ সরকার টিকে যেত, আবার ঠিক কিন্তু আপনারা এই ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে, এই আওয়ামী লীগ সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন। 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে শপথ না পড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসির শ্রমিক কর্মচারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব এখনও বুঝিয়ে না দেয়ায় সকাল থেকে ফের নগর ভবন অবরোধ করে রেখেছেন তারা। এতে বন্ধ রয়েছে সব ধরনের সেবা কার্যক্রম। সোমবার সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নগর ভবনের শ্রমিক কর্মচারী। টানা 13 দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঝুলছে তালা। ইশরাক সমর্থকরা জানান, শপথ পাঠ না করানো পর্যন্ত আন্দোলন চলবে। এছাড়া ডিএসসিসি প্রশাসক জানান, নাগরিক সেবা কবে থেকে শুরু হবে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এদিকে আজকের মধ্যে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছে ইশরাকের আইনজীবী। আপনাদের কি কার্যক্রম সব বন্ধ এখনো? কবের মধ্যে চালু হবে কোন আইডিয়া? কোরবানি হাটের ইজারাগুলোকে আপনারা দিচ্ছেন? না, এখন দিতে পারিনি। সামনের 24 ঘন্টার ভিতরে ইরশাদকে যদি ঢাকার মেয়র হিসাবে শপথ পড়ানো না হয়
তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে চলে যাব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গেজেটের কার্যক্রম স্থগিত করে লিভ টু আপিল দায়ের করেছেন রিটকারী। চেম্বার আদালতে কাল এ বিষয়ে শুনানি হতে পারে। গত বৃহস্পতিবার ইশরাকের শপথ না পড়ানোর রিট দুটি গ্রাউন্ডে খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। এর ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই বলে সেদিন জানিয়েছিলেন তার আইনজীবীরা। ২৬ মে শপথ পড়ানোর শেষ দিন থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মোহাম্মদ রিপন। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিপন স্বেচ্ছায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপরদিকে অন্য 4 অভিযুক্তের মধ্যে সোহাগ, হৃদয়, ইসলাম ও রবিনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর এবং সুজন সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে রোববার তাদের রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। গণতন্ত্র ফেরাতে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, না হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, স্বৈরাচার চলে গেলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন জরুরি। আমরা ফেসিবাদকে তাড়াতে সক্ষম হলো, এখনো গণতন্ত্র আমাদের নাগালের বাইরে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখে। আমাদের 17 বছরের যত আত্মাহুতি, যত ভুল, যত নির্যাতন, যত মামলা, সব কিছুই শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল, এই ফসল যদি জনগণ না পায়, অর্থাৎ জনগণ মানে বলতে আমি এইটুকু বুঝাই, জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সংকট কমবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি শঙ্কা প্রকাশ করেন, গণতন্ত্রের পুনরুদ্ধারে দেরি হলে দেশ নিয়ে ষড়যন্ত্র বাড়তে থাকবে। ডিআরইউ এর 30তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। আমরা ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। সুতরাং আমরা হাতে হাত মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখলে আমাদের দেশে যে সমৃদ্ধির কথা আমরা বলছি সেটা সম্ভব হবে। খুনি হাসিনা ফিরে আসলে বিচারের কাঠগড়ায় আসবে। সোমবার সকালে নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টির পথসভার কার্যক্রমে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ডোমারে জাতীয় নাগরিক পার্টির পথসভায় অংশ নেন সার্জিস আলম। এ সময় তিনি বলেন, সিনিয়র নেতাদের ভাষা ঠিক করবে তারা সম্মান পাবে কি না। এছাড়া বিগত 16 বছরে শেখ হাসিনা অন্যান্য দলের সিনিয়র নেতাদের যেভাবে গালিগালাজ করেছেন, ঠিক সেই রকম শব্দচয়ন না করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না, বরং কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে, তখন যেন এটি হয়।
দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। অনেকেই ডিজিটাল 111 করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সোমবার বিকেলে ডক্টর আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ স্মরণে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজনৈতিক বক্তব্যে জ্যেষ্ঠ ব্যক্তিদের অযাচিত শব্দের সমালোচনা করে বলেন, রাজনীতিতে অমায়িক মানুষের আসা প্রয়োজন। সমাজে ছড়িয়ে পড়া অপসংস্কৃতি নিয়ে উদ্বেগ জানান তিনি। এসব বন্ধে সম্মিলিত সচেতনতার আহ্বান জানান ডক্টর মাসুদ। আমরা রাজনীতিতে খুব সিনিয়র লেভেল লোকেরা ভাসায় দেওয়া, ডুবাইয়ে দেওয়া, তারপরে উৎখাত করে ফেলা, তারপরে তাদেরকে মূলোৎপাটন করে ফেলা, এই জিনিসগুলো তো রাজনীতিতে আজম ওবায়দ ভাইয়ের পুরো বক্তব্য অ্যানালাইসিস করলে একটা শব্দ পাওয়া যাবে না। এই জন্য আমি বলি যে ওনার রাজনৈতিক দর্শন এবং বক্তব্যের শুধু সংস্কৃতিটা যদি বাংলাদেশের রাজনীতিতে ফলো করা যায়, তাহলে অপসংস্কৃতির রাজনীতি মূলোৎপাটন করে সুন্দর রাজনীতি বাংলাদেশে প্রচলন করা সম্ভব। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, সংবিধান সংশোধন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও প্রধান উপদেষ্টা নিয়োগ সহ বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিমত রয়েছে। তবে নিম্নকক্ষে নারীর 100 আসন সংরক্ষণের প্রশ্নে ঐকমত্য হয়েছে। এছাড়া 70 অনুচ্ছেদের অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন বিলের বিষয়ে দলীয় অনুশাসন মানার বাধ্যবাধকতার বিষয়ে একমত হয়েছে দলগুলো। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে গণমাধ্যমকে একথা জানান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সংবিধানের 48 ক অনুচ্ছেদ যা কার্যত রাষ্ট্রপতির ক্ষমতা নির্ধারণ করে, তা সংশোধনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কীভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত আছে। 70 অনুচ্ছেদ অর্থাৎ সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে যে বিধান, তা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য হলেও কি বিষয়ে দলের পক্ষে ভোট দেওয়া বাধ্যতামূলক হবে তার একটি আংশিক তালিকার ব্যাপারে ঐকমত্য হয়েছে। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন বিলের ব্যাপারে দলীয় অনুশাসনের বাধ্যবাধকতার ব্যাপারে অধিকাংশ দল একমত। দ্বিতীয় পর্বের আলোচনায় এই পর্বে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি এবং দলগুলোর অবস্থান কাছাকাছি, সেই সব বিষয়গুলো আলোচিত হবে। নির্বাচিত কিছু বিষয়ে জনগণের মতামত জানতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিবিএস এর মাধ্যমে একটি জরিপ পরিচালনার ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ সেনাবাহিনী সমর্থন করবে না বলে জানিয়েছে। সেনা সদরের এক ব্রিফিংয়ে একথা জানান মিলিটারি অপারেশনস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর কোনো মত পার্থক্য নেই বলেও জানান। সরকার ও সেনাবাহিনী সম্পর্ক হিসেবে কাজ করছে বলেও জানানো হয়। বলেন, এ সময় সীমান্তে পুশিন কাম্য নয়। চট্টগ্রামে কেএনএফের পোশাক উদ্ধারের ঘটনা খতিয়ে দেখার কথাও জানান এই সামরিক কর্মকর্তা। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকারের নির্দেশনা মেনেই কাজ করছি। সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলতে পারেন। এইটা নিয়ে আমরা যেইভাবে চিন্তা করছি, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলেই কিছু হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। সরকারি বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যাত্রা শুরু করলো নাগরিক সেবা বাংলাদেশ নামের প্ল্যাটফর্ম। স্লোগান, এক ঠিকানায় সকল নাগরিক সেবা।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই কার্যক্রমের পাইলট প্রকল্প উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পাইলট প্রকল্পের আওতায় রাজধানীর গুলশান, উত্তরা ও নীলক্ষেত এলাকায় নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে গুলশান ও উত্তরার কেন্দ্র ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং স্বল্প সময়ের মধ্যে নীলক্ষেত কেন্দ্র কার্যক্রম শুরু হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এবং সরকারের আইসিটি বিভাগের তত্ত্বাবধানে তৈরি এই সেবার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে, নানাবিধ হয়রানি রোধে ও ভোগান্তিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে এই উদ্যোগটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। সেবার সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে এক ঠিকানায় প্রয়োজনীয় সকল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রবাসী সেবা কেন্দ্র তৈরির বিষয়ে উদ্যোগ নিতেও আইসিটি বিভাগকে নির্দেশনা দেন ডক্টর ইউনূস। বাস্তবে যে পরিমাণ হয়রানি, এবং শুধু হয়রানি না, উৎপাত, দালালের উৎপাত, তারপরে উপদালালের উৎপাত, বাড়িঘরের উৎপাত, গিয়ে গিয়ে উৎপাত, পুলিশের উৎপাত, নানা ভঙ্গি একটাকে কেন্দ্র করে কত রকমের যে উৎপাত মানুষের জীবনে আসে, এবং তার এমন টাকা এটা ছাড়া তার উপায় নেই, বাঁচার উপায় নেই। যত উৎপাতই হোক তাকে এটা গ্রহণ করে কাজটা করিয়ে নিতে হবে, এবং যেটা কয়েক মিনিটের কাজ সে বহুদিন ধরে এটা ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে করে। আজকে যেটা আমাদের মনের মধ্যে ছিল, যেটাকে যেহেতু অনলাইন সার্ভিসের কথা আমরা সবার সঙ্গে বলেছি, কথা বলছি, সবাই উৎসাহ দেখছে, আমি মনে করছি কেন্দ্রীয়ভাবে একটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা করা যাবে না কেন। তো সেই চ্যালেঞ্জের ভিত্তিতে ফয়েজের সঙ্গে আলাপ করলাম, ফয়েজ খুব উৎসাহ দিল যে এটা পারা যায়। আমরা তো অন্তত খুব বিনীতভাবে দুই এক জায়গায় করি, দেখা যাক, না হলে মানুষ বললো যে এটা করলো, কিছু করলো। তো তারই প্রারম্ভ হবে আজকে, সেটাই জানা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানকে ইসলামপন্থী উগ্রবাদী আন্দোলন হিসেবে চিহ্নিত করতে এবং সংখ্যালঘু অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, যা মূলত দক্ষিণ এশিয়ার কিছু দেশের মিডিয়া থেকে পরিচালিত হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের চেয়ারম্যান স্টিফেন স্লেক সাক্ষাৎ করতে এলে একথা বলেন তিনি। আলোচনায় দেশের ধর্মীয় স্বাধীনতার অবস্থা, জুলাই গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, প্রস্তাবিত সংবিধান সংশোধন এবং চলমান রোহিঙ্গা সংকটের বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে ধর্মের গুরুত্বের কথা তুলে ধরেন এবং দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ পরিস্থিতি স্বচ্ছ রাখতে চায়, যে কোনো সময় এসে সরেজমিনে তদন্ত করতে সাংবাদিকদের আহ্বান জানান ডক্টর ইউনূস। হবিগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে আবারও ঘটেছে পুশিনের ঘটনা। সোমবার সকালে কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ 18 জন বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি কর্মকর্তা জানান, সকালে বিএসএফ 18 জনকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। তাদের কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। ফেরত আসে এসব নাগরিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা সবাই ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আরও জানান, ইতোমধ্যে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে। এদিকে গতকাল মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে বিএসএফ 153 জনকে পুশিন করে। পরে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। এদিকে প্রতিটি পুশিনের পর কূটনৈতিক বার্তা পাঠিয়ে প্রতিবাদ করেছে ঢাকা। দিল্লিকে অনুরোধ করা হয়েছে কূটনীতিক চ্যানেলে যোগাযোগ করার। বাংলাদেশকে ফেরত নিতে 2369 জনের তালিকা পাঠিয়েছে ভারত। সেই তালিকা যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সোমবার সকালে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। জাপান আসলে মানে পপুলেশনে ওরা এখন বয়স্ক পপুলেশনের সংখ্যা বেড়ে গেছে, ওদের ওয়ার্কিং পপুলেশনের সংখ্যা কমে যাচ্ছে। ফলে ওখানে ওরা বিভিন্ন জায়গা দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওরা এই কাজগুলো করার জন্য লোক নেয়, যাতে আমাদের দেশের লোক মানে এই কর্মে যেতে পারে, সেটার কিছু পলিসি ডিসিশন নেওয়া এবং কিভাবে এটা করা যেতে পারে সেই বিষয়ে এই সেমিনার। তাদেরকে পোষণ করছে তারা ওই লিস্টের মধ্যে আছে কিনা, কারণ এটা তো একটা মাল্টি সেক্টরাল ইস্যু বিষয়। কিন্তু আমার ওখানে
মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আছে, এদিকে বর্ডার গার্ডও যদিও মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মানে কোঅর্ডিনেশন আপনি চিন্তা করে দেখেন যে আমাদের লাস্ট পুশ ইনটা হয়েছে সুন্দরবনের ভেতরে। শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী ৩ জুন সকাল 10টায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। সোমবার দুটি জাতীয় পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, সময়মতো আদালতে হাজির না হলে বা জবাব সন্তোষজনক না হলে শেখ হাসিনা সহ 2 জনের 1 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা হতে পারে। বলেন, গতকাল আদালতে জবাব দেওয়ার কথা থাকলেও তা দেননি শেখ হাসিনা, তাই আবারও তাদের সুযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার এমন মন্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অভিযুক্ত শাকিল আকন বুলবুলকে আগামী 3 জুন 2025 তারিখে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে বাধাগ্রস্ত করে, কোনো সাক্ষী বা এই মামলার কোনো ভিকটিমকে ভীতি প্রদান করে, বা ট্রাইব্যুনালের কোনো পক্ষকে কোনো ভয়ভীতি প্রদান করে, বা ট্রাইব্যুনালের কোনো আদেশ অমান্য করে, তাহলে ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা মোতাবেক সেই সকল ব্যক্তিকে 1 বছরের সাজা এবং 5 বছরের অর্থদণ্ড প্রদান করার বিধান এই আইনে রয়েছে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে গিয়ে আদালতের হাজতখানার টয়লেটে পড়ে মাথায় আঘাত পেয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে তাকে চিকিৎসা শেষে হাজতখানার পুলিশের সহযোগিতায় প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সোমবার তার বিরুদ্ধে দুদকের একটি মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও প্রতিবেদন দাখিল করেনি দুদক। এ সময় তার আইনজীবী বলেন, গেল কয়েকদিন ধরেই সাবেক এই মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তার ডায়াবেটিক্স সহ বার্ধক্যজনিত নানা কারণে শারীরিকভাবে অসুস্থ তিনি। দুদকের তলবে হাজির না হয়ে 90 দিনের সময় চাইলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ পরিবারের 9 সদস্য। সোমবার তাদের প্রতিনিধি দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় আবেদনটি জমা দেন। চেয়ারম্যান আব্দুল মোমেনের কাছে পাঠানো এই আবেদনে তারা 90 দিন সময় চেয়েছেন বলে জানা গেছে। চিঠিতে শারীরিক অসুস্থতা ও বসুন্ধরা গ্রুপের যাবতীয় হিসাবে সময় দরকার বলে উল্লেখ করা হয়েছে। এর আগে অর্থ পাচার, জমি দখল, রাজস্ব ফাঁকি সহ বিভিন্ন অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের তলব করে চিঠি দেয় সংস্থাটি। নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্টের বেঞ্চ রিটটি খারিজ করে দেন। বিস্তারিত আদেশে রিট খারিজের আইনগত দিক ও পর্যালোচনা তুলে ধরার কথা জানিয়েছেন বিচারপতি। নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় থাকা বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে এবং এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। রিটকারী আইনজীবী জানান, নারী কমিশনের কয়েকটি সুপারিশ ধর্মের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধানের পরিপন্থী, তাই রিট করা হয়েছে। কমিশনের সুপারিশ যেহেতু এখনও বাস্তবায়ন হয়নি, তাই এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে রিটটি সরাসরি খারিজ করে দেন আদালত। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি মঙ্গলবার। আজ এ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চে না থাকায় শুনানি হয়নি।
পরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ শুনানির দিন ঠিক করেন। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বুধবার রায় দেবেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। গত 14 মে জুবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট। তার আগে 3 বছরের কারাদণ্ডের আপিল জন্য 587 দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। বিচার শেষে 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালত। জুলাই আন্দোলনে অংশগ্রহণ হয়েও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুনাব। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জুলাই ঘোষণাপত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাবনা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন 9 মাস পেরিয়ে গেলেও 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন হয়নি। বারবার প্রতিশ্রুতি দিয়েও জুলাই ঘোষণাপত্র দেয়া হচ্ছে না বলেও জানান তারা। জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। সম্প্রতি ডিনস কমিটির এক সভায় সিদ্ধান্ত দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শুধু 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। পরিবারের সদস্য হিসেবে স্ত্রী, ছেলে মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী, ছেলে মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই বোনেরা এই সুবিধা পাবেন। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে মারধর ও ধর্ষণ চেষ্টা মামলায় সাক্ষ্যের ওপর আসামি পক্ষের জেরার জন্য আদালতে হাজির হলেন চিত্রনায়িকা পরিমণি। সোমবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এ হাজির হন পরিমণি। তবে অন্যান্য মামলার ব্যস্ততার কারণে জেরার সময় পিছিয়ে বিকেল 3টায় নির্ধারণ করেন আদালত। 2021 সালের 14 জুন নাসির উদ্দিন ও তার বন্ধু অমি সহ 4 জনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরিমণি। পরে 2022 সালে আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। আপনারা সবাই তো জানেন, এটা সম্পর্কে সবাই অবগত, আগাচ্ছে মানে এটা যত তাড়াতাড়ি আসলে আমি তো চাই খুব দ্রুত আসামিকে তার শাস্তিটা আসলে তাকে প্রাপ্য শাস্তিটা তাকে দেওয়া হোক। পরিমণির দায়ের করা নারী শিশু 447-21 মামলাটি ছিল, জেরার জন্য মামলাটির দিন ধার্য আছে। পরিমণিও সাক্ষীর হাজিরা দাখিল করেছে বিজ্ঞ আদালতে। কোর্টের আজকে অন্য কাজে ব্যস্ততা থাকায় কয়েকটা মিটিং আছে, কোর্ট আমাদের জানিয়েছেন। সেকেন্ড হাফে মামলাটির জেরার জন্য রাখা আছে এবং জেরা হবে। শেরপুরের নালিতাবাড়িতে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। এ ঘটনায় এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ সহ অন্তত 4 সাংবাদিক আহত হন। সোমবার দুপুরে উপজেলার নয়াবিলের গারো পাহাড় এলাকার এই ঘটনা ঘটে। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান গারো পাহাড় পরিদর্শনে যান। পরে বেশ কয়েকটি অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। এক পর্যায়ে পরিবেশ উপদেষ্টার অনুষ্ঠান কাভার করতে যাওয়া সাংবাদিকদের উপর নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যানের অনুসারীরা হামলা চালায়। স্থানীয়রা জানায়, এই হামলার নেতৃত্ব দেয় উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবির হোসেনের ছেলে সেজান। এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত পরিবেশ উপদেষ্টার গাড়িবহরে হামলার খবরটি সঠিক নয় বলে বিবৃতি দিয়েছে মন্ত্রণালয়। তবে সফরের পর একটি স্থানে কয়েকজন সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে বাক বিতণ্ডার সঙ্গে উপদেষ্টার সফরের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।
তিতুমির কলেজের হলে সিট বরাদ্দের দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এই ঘটনায় ছাত্রদলকে অভিযুক্ত করে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। সোমবার রাতে কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসসহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। তারা জানান, কলেজ প্রশাসন মেধা তালিকার ভিত্তিতে হলে সিট বরাদ্দের কথা থাকলেও বারবার সময়ক্ষেপণ করে আসছে। রোববার হলের নিয়মিত শিক্ষার্থীদের সিট বরাদ্দদের মেধা তালিকা প্রকাশ নিয়ে অধ্যক্ষের কাছে জানতে গেলে তাদের উপর ছাত্রদল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। জানান, আগের দিনের হামলার প্রতিবাদে ক্যাম্পাসের মূল ফটকে প্রতিবাদ জানালে সেখানেও তাদের উপর হামলা চালায় কলেজ শাখা ছাত্রদল। এতে সাংবাদিক সহ অন্তত 15 জন আহত হয়েছেন। টাঙ্গাইলে রানা আহমেদ নামে এক ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে শহরের বেলটিয়াবড়ি মোড়ে এ ঘটনা ঘটে। আহত রানা আহমেদ বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার হিসেবে নিয়োজিত ছিলেন। স্থানীয়রা জানান, রানাসহ 5 জন ঠিকাদার একটি দোকানে বসেছিলেন। এ সময় সন্ত্রাসীরা রানাকে দোকান থেকে ডেকে নিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে 6 থেকে 7 জনের একটি সন্ত্রাসী দল 2টি রিভলভার দিয়ে 4 থেকে 5 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। নীলফামারীর সৈয়দপুরে শিল্প কারখানা প্রতিষ্ঠা ও বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা চাইলে সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী সদস্য ডক্টর খন্দকার আজিজুল ইসলাম। সৈয়দপুরে ব্যবসায়ীদের সাথে এক কর্মশালায় তিনি কথা বলেন। এ সময় কর্মকর্তারা বলেন, সৈয়দপুরকে একটি শিল্প হাব তৈরির পরিকল্পনা করছে বিডা। কারখানার সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়গুলো সুনির্দিষ্ট প্রস্তাবনার মাধ্যমে পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। এছাড়া কর্মশালায় তুলে ধরা হয় বিডা কিভাবে বিনিয়োগকারীদের জন্য সেবা প্রদানের ব্যবস্থা করছে। এ সময় বিভিন্ন দপ্তরে ভোগান্তির অভিযোগ করেন ব্যবসায়ীরা। নীলফামারী এবং সৈয়দপুর এলাকাতে আমাদের এগ্রো কী ধরনের প্রোডাক্ট এখানে আছে, যেটা হয়তো আমাদের কৃষকরা উৎপাদন করছে, এখানে তারা যথাযথভাবে সেটার মূল্য পাচ্ছে না। কিন্তু এই প্রোডাক্টটাকে যদি আমরা একটু এগ্রো প্রসেসিং প্ল্যান্ট বা এখানে ভ্যালু এডিশন করতে পারি, তাহলে হয়তো এটার ভ্যালু অনেক বাড়বে। বিনিয়োগকারীর কোনো সাপোর্ট চান, তারা যদি কোনো প্ল্যান্ট এবং তাদের সাথে যদি যৌথ বিনিয়োগে আসতে চান, সেই জায়গাগুলোতে আমরা টাই আপ করার জন্য আমরা তাদেরকে সহযোগিতা করব। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ সোমবার লাহোরে দলীয় অনুশীলন করেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শন টেট। নিয়োগ পাওয়ার পর প্রথমবার যোগ দিয়েছেন দলের সঙ্গে যুক্ত হয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। এই সিরিজে তার অভিজ্ঞতা হবে দলের জন্য বাড়তি পাওয়া। 3 ম্যাচের এই সিরিজ দিয়েই পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশেই আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে। সিরিজ শুরু হবে আগামী 28 মে। 30 এবং 1 তারিখ হবে বাকি 2 ম্যাচ। সিরিজের সবকটি খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhontv।